ওয়েলকাম সাথীও। আজ আমরা জানবো বিভিন্ন দেশের সরকারের পতনের কাহিনী। আজকালকার দিনে বিভিন্ন দেশের মধ্যে সরকারের পতন হচ্ছে। এই সরকারের পতন যদি শুরু হয় তাহলে শ্রীলঙ্কার হাত ধরিয়ে সরকার শ্রীলঙ্কার জনগণের দ্বারা যখন তাদের রাষ্ট্রপতি ভবনে আক্রমণ করে এবং সেই দেশের সরকারের পতনের ঘটে। সঙ্গে সঙ্গে আমরা আজকে জানব যে ভারত এবং তার প্রতিবেশী দেশের মধ্যে সরকারের পতনের হচ্ছে, তার ফলে ভারতের উপর কী প্রভাব পড়ছে। সঙ্গে সঙ্গে আমরা আজকে জানব যে এই পরিস্থিতিতে ভারত সরকারের অথবা ভারতের কি স্ট্যান্ড নেওয়া দরকার, যে তাদের কি যেখানে সরকারের পতন হচ্ছে সেই সরকারের সঙ্গে কীরকম মিলামিশা করা দরকার। আমরা আজকে জানব যে নতুন নতুন সরকার গঠনের ফলে ভারতের কি চ্যালেঞ্জেস হচ্ছে, অসুবিধা হচ্ছে, এবং আজকে আমরা জানবো যে সমাধানের উপায় কী আছে। তো আমরা আজকে শুরুবাত করব যে আমাদের এখনকার দিনে যে ঘটনা দেখা যাচ্ছে মায়ানমারে আরাকান আর্মির দ্বারা সেখানে নতুন দেশের গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আরাকান আর্মি এবং মায়ানমার সরকারের মধ্যে বিরোধ দেখা দিচ্ছে, তাদের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ভারতের কি কি অসুবিধা হচ্ছে সেটাও আমরা আজকে জানব। তার সঙ্গে সঙ্গে দেখব যে বাংলাদেশে সরকারের পতনের ফলে ভারতকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতের পরিস্থিতি কি হচ্ছে। তো এসব খবরই আজকে আমরা জানবো। তো চলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে গিয়ে দেখি যে কিভাবে সরকারের দ্বারা জনগণ অন্যের অন্যের দেশের সরকারের পতনকে দেখে কিভাবে প্রভাবিত হচ্ছে এবং নিজের দেশের সরকারকে পতনের চেষ্টা চালাচ্ছে। আমরা আজকে এই স্লাইডে দেখব যে বিভিন্ন দেশের সরকারের কিভাবে পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনের ফলে যে অন্যান্য দেশের জনগণ কিভাবে প্রভাবিত হচ্ছে এবং তাদের দেশও সরকার কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখো এখানে যদি সবার প্রথমে দেয়, এটা শুরুবাত হয়, এটা শ্রীলঙ্কায় কি হয় যে শ্রীলঙ্কা রাষ্ট্রপতি ভবনে জনগণ দ্বারা আক্রমণ করে এবং আক্রমণ করার ফলে বিরোধ করার ফলে শ্রীলঙ্কার সরকারের পতন দেখা দেয়। এবার কি ঠিক একই রকম ভাবে দেখবো যে পাকিস্তান কি হয়, সেখানকে রাষ্ট্রপতি ভবনেও সেখানে বিদ্রোহ করে, আর বিদ্রোহ করে সেখানে সরকারের কি পতনের ঘটায়। ঠিক একই রকম ভাবে যদি যাই সিরিয়াতে একই কাহিনী, যে সেখানকার সরকারের পতন ঘটে এবং শেষ এই ঘটনাই চলতে থাকে বাংলাদেশে। আজ থেকে 3-4 মাস আগের কাহিনী তো দেখা যায় যে বাংলাদেশ যে সরকার ছিল সেই সময় সরকার ছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনার সরকারের ছাত্ররা বিরোধ করে, আর ছাত্ররা বিরোধের ফলে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে। বাংলাদেশ থেকে বিতাড়িত করে কেবল কারা? ছাত্ররা। কিন্তু এই ছাত্রদের পিছনে অনেক নেতা হাত ছিল, আর এই নেতাগুলোই কোনো না কোনো সরকারের পতন ঘটিয়ে তারা নতুন সরকার নিয়ে আসে। বর্তমান বলবো সেই সরকার কি, বর্তমানকার সরকার মোহাম্মদ ইউনূস। এই মোহাম্মদ ইউনূসের পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো না কোনোভাবে নতুন সরকার সঙ্গে ভারতের সম্পর্ক কোনো না কোনোভাবে অবনতির দিকে দেখা যাচ্ছে। কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতির অনেকটা বলা হয় বাংলাদেশে যে মাইনরিটি আছে, এই মাইনরিটির অবস্থা খুবই খারাপ হয়। আমরা এর ছবিও দেখব। সঙ্গে সঙ্গে দেখব যে বর্তমানকালে যে বাংলাদেশের যে নতুন সংবিধান রচিত হচ্ছে, বাংলাদেশে নতুন করে যে নিয়ম কানুন চালু হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ইয়ং কতগুলো ছেলেকে তাদের আসন দেওয়া হচ্ছে পার্লামেন্টে, কোনো জায়গায় দেওয়া হচ্ছে।
তার ফলে অনেক জায়গা আছে এখনো বিরোধাচরণ কি দেখা আছে কি দিচ্ছে। তো এর পরবর্তীকালে আমরা দেখি এখানে যদি তোমার দেখা যায় তো বলবো শেখ হাসিনার পতনের ফলে মোহাম্মদ ইউনূস সাহেব গদিতে বসে। গদিতে বসার পর ভারতের সঙ্গে ভারতের যে বর্ডার এরিয়া আছে এই বর্ডার এরিয়ার মধ্যে বিপুল পরিমাণে দেখা যায় উত্তেজনা মূলক সমস্যা দেখা যায়। আজকে থেকে দুদিন আগের যদি কাহিনী দেখা যায় এই মালদা এরিয়াতে ভারত সরকার বেড়া বা ফেন্সিং দেওয়ার চেষ্টা চালাচ্ছে, যেটা অনেক আগেই থেকে শুরু হয়েছিল। সেই কাজটা এখনো জারি রাখছে, কিন্তু বাংলাদেশের যে সরকার বা জনগণ এরা বিরোধ কি করে। এবার আমি দেখবো এর সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে সঙ্গে আমি দেখব যে এইদিকে আছে কি মায়ানমার। এটা কোন দেশ? মায়ানমার দেশ। এই মায়ানমারে একটা নতুন একটা দেশ গঠনের সম্ভাবনা দেখা দিচ্ছে। অনেক রিপোর্ট কি মিডিয়া আছে বলে যে নতুন নতুন দেশ গঠিত হচ্ছে। আমরা জানবো যে নতুন নতুন দেশ গঠিত হচ্ছে কি কিনা। তো এবার সঙ্গে সঙ্গে এই আর বলা হয় এখানে ছিল রোহিঙ্গা কমিউনিটি। এই রোহিঙ্গা কমিউনিটিটা কেন এখান থেকে বেরিয়ে চমকে আসে। সঙ্গে সঙ্গে দেখবো যে এখানে যদি নতুন সরকার গঠিত বা হয় তাহলে ভারতের এইদিকে বলা হয় নর্থ ইস্টের মধ্যে কি চ্যালেঞ্জ কি হচ্ছে সেটা দেখবো। তাহলে বলবো যে আমাদের যদি বলা হয় ভারতের মধ্যে ভারতের প্রতিবেশী যেগুলো দেশ আছে সেই প্রতিবেশী দেশের মধ্যে পাকিস্তানে এখনো বিশৃঙ্খল অবস্থা। ঠিক একই রকম ভাবে দেখি যদি বাংলাদেশও ঠিক আছে অবস্থা খুবই খারাপ। বলবো শ্রীলঙ্কা যদি বলা যায় শ্রীলঙ্কার অবস্থা তো অবশ্যই খারাপ। অবশ্যই দেখেছো কিছুদিন আগে সেখানে সরকার পতন ঘটে, এখানে সরকারের পতন ঘটে, পাকিস্তানের সরকারের পতন ঘটে। বলবো বাংলাদেশে সরকারের পতন ঘটে। ঠিক একই রকম ভাবে নেপালের অবস্থা খুব একটা ভালো না, সেটা ডামাডোলের মধ্যেই চলছে। এই পরিস্থিতিতে কেবলমাত্র ভারত ঠিক আছে, ভারতের প্রতিবেশী দেশের মধ্যে একটা দেশ সেটা ভুটান, দেশটি এখনো পর্যন্ত ঠিক আছে রয়েছে। তো আমরা যাবো কোথায় ফিরে? আমরা ফিরে যাবো মায়ানমারে আর একটা জিনিস ধ্যান রাখা দরকার। ভারতের এই জায়গাটাকে বলা হয় চিকেন নেক এরিয়া। এই চিকেন নেক কোনো কারণে চীন যদি এটাকে বন্ধ করে দেয় তো ভারতের যে নর্থ ইস্ট এরিয়া আছে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিবে। এই পরিস্থিতিতে ভারত সরকার যে মায়ানমারের মধ্যে একটা নতুন বন্দর তৈরি করার পরিকল্পনা নিয়েছে এবং অলরেডি কাজ শুরু হয়েছে, যার নাম আছে কালাদান মাল্টি পারপাস প্রজেক্ট। সেখানে কাজ চলছে। এখানের ফলে যদি কোনো কারণে আরাকান আর্মি দ্বারা সেখানে দখল করে সেখানে ভারতের কি কি সমস্যা হবে। ভারত সরকার এই দিক দিয়ে কোনো না কোনোভাবে নর্থ ইস্টে যদি কোনো কারণে চিকেন নেক এরিয়া বন্ধ হয়ে করে দেয় চীন কোনো না কোনোভাবে, তাহলে ভারত কিভাবে এই রাজ্যগুলার সঙ্গে যোগাযোগ করবে? এই 7 সিস্টার সঙ্গে সঙ্গে এদিকে সিকিম যে আছে সিকিমের সঙ্গে কি করে যোগাযোগ করবে তারই ব্যবস্থা এদিকে করা হয়েছে হিডেনলি। তো আমরা দেখবো সেই কাহিনী এবং কাহিনী দেখবো এর ফলে ভারতের কি কি সমস্যা হতে পারে, ভারত কি কি স্ট্যান্ড নিতে পারে, সেই কাহিনীগুলো আমরা কি দেখব। এবার দেখি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আসার ফলে মতলব বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশের অবস্থা কি হয়েছে? বাংলাদেশে যে হিন্দু মাইনরিটি আছে এই হিন্দু মাইনরিটির তারা কি চাচ্ছে? হিন্দু মাইনরিটিদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার জুলুমের কাহিনী অনেক নিউজ পেপার অনেক রিপোর্টে আমরা অলরেডি আমরা দেখতে পাই। তারা চাচ্ছে যে কোনো না কোনোভাবে তাদের যে সেভ রাখা হোক। এখানে লিখছে স্টপ হিন্দু জেনোসাইড প্রোটেস্ট। তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে হিন্দু মাইনরিটিদের উপর। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে এরা ছাত্ররা আন্দোলন করেছিল বাংলাদেশে যে তাদের রিজার্ভেশন কোটা নিয়ে তারা আন্দোলন করছে, কিন্তু সে পরিস্থিতিতে তারা হিন্দুদের উপর তীব্র আক্রমণ এবং তীব্র জুলুম করতে থাকে, তাদের উপর অন্যায় অত্যাচার করতে থাকে। এটাই কি ছিল বাংলাদেশের স্টুডেন্ট বা ছাত্র সংগঠনের অধিকার, তাদের দাবি? কি করে একটা ধর্মীয় সম্প্রদায় অন্য একটা ধর্মীয় সম্প্রদায়ের উপর
তীব্র অত্যাচার করে তারা জান্নাতে যাবে? এটাই হচ্ছে প্রশ্ন মার্ক থাকলো। তোমরা জানাবে যে একটা ধর্মীয় সম্প্রদায় আর একটা ধর্মীয় সম্প্রদায়ের উপর অত্যাচার করে কি তারা জান্নাতে যাবে নাকি কি লাভ পাবে, সেটা হচ্ছে অবশ্যই তোমরা জানাবেন। এখানে যদি তোমার দেখা যায় যে আমার তোমার টাকায় খাই পড়ি বলছে, এগুলো অনেকগুলো ক্ষেত্রে তারা তোমার কি মানবিক ও মর্যাদা বাংলাদেশে তোমার চায়, তাদের হিন্দুদের উপর মানবিক অধিকার দেওয়া আছে, মানে তাদের জন্য তো তারা আছে প্রোটেস্ট করে আছে চলেছিল। আসি কেবলমাত্র এটাই নয় যে কেবল সাধারণ জনগণের উপর অত্যাচার করেছিল, শুধু এটাই নয়, সঙ্গে সঙ্গে ভারতের ধর্মীয় সম্প্রদায়গুলো, সেই ধর্মীয় সম্প্রদায়ের উপরে তুমি অ্যাটাক, ইস্কন মন্দির তাদের উপর, সেখানকার উপর অ্যাটাক, ধর্মীয় সংস্থার উপর অ্যাটাক। তারপরে তোমার দেখা যায় কৃষ্ণদাস নাম শোনা আছে, তো তাকে তোমাকে গ্রেপ্তার, তাকে তোমার জেলে বন্দি করে রাখা। এবং তোমার এই পরিস্থিতিতে ভারত তোমার সরকার যখন কোনো না কোনোভাবে সেখানে যখন হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছিল, প্রচুর পরিমাণে হিন্দু সম্প্রদায় ভারতে আশ্রয় নেওয়ার জন্য এসেছিল। এই আশ্রয়ে ভারত সরকার এই আশ্রয়কে বলা হয় প্রতিহত করার জন্য, তাদের যাতে কোনো না কোনোভাবে তারা বাংলাদেশ থেকে তোমার ভারতে আসতে না পারে, তার জন্য ওরা নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, নিরাপত্তা বাড়িয়ে দেয় এটাই নয় যে তারা সঙ্গে সঙ্গে বাংলাদেশের হিন্দুদের সঙ্গে সঙ্গে যাতে কোনো রকমের আতঙ্কবাদী না ঢুকে ভারতে, এই চ্যালেঞ্জ কি এগুলো দূর করার জন্যই ভারত সরকার কি করে পুরা নিরাপত্তা বাড়িয়ে দেয় এবং ফেন্সিং লাগানো শুরু করে। টোটাল মিলে যদি দেখা যায় 916 কিলোমিটার মালদা এলাকায় কেবলমাত্র খোলা কি ছিল, কোনো ফেন্সিং ব্যবস্থা নেই। এই ফেন্সিং ব্যবস্থাকেই দেওয়ার জন্য ভারত সরকার পদক্ষেপ নেয়, কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার এর বিরোধিতা করে, আর বিরোধিতা করার ফলে এদের ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে ডামাডোলের সৃষ্টি হয়েছে। দেখা যাক এর পরবর্তীতে কি হয়, যুদ্ধ নাকি শান্তি। তোমরা কি চাও, যুদ্ধ চাও নাকি শান্তি চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আমি একটা জিনিস বলবো, যুদ্ধ কখনো মানসিক শান্তি দিতে পারে না, যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না। তো সেই পরিস্থিতিতে আমার একটাই ভগবানের কাছে চাওয়ার যে কোনো না কোনোভাবে যাতে যুদ্ধ না হয়, সবসময় শান্তি থাক। যদি শান্তি থাকে তাহলে অবশ্যই দেশ এগিয়ে যাবে। যদি যুদ্ধ হয়, দুই দেশের মধ্যেই অবশ্যই ক্ষতি হবে। যুদ্ধ নাকি শান্তি, তোমরা কি যাও, অবশ্যই কি জানাবে। যুদ্ধ হলে অবশ্যই দুটি দেশের মধ্যে অবশ্যই ক্ষতি হবে, কারো কম আর কারো বেশি। তাদের অনেক আধিকারিক জানিয়েছে যে কলকাতা, বিহার, উড়িষ্যা তারা নাকি 4 দিনের মধ্যে দখল করতে পারে। ভারতকে টেনশন ফেলার জন্য তারা বিভিন্ন দেশ থেকে অনেক রিপোর্ট মাধ্যমে রিপোর্টে শোনা যায় যে বিভিন্ন দেশ থেকে তারা হাতিয়ার সংগ্রহ করছে, তারা হাতিয়ার আনছে ভারতকে টেনশন দেওয়ার জন্য। কিন্তু কতটা সত্য এটাও আমরা পরের জানতে কি পারবো। আমি আসি এখানে একটা বলবো, এটা কলকাতা, এই কলকাতার এখান থেকে মায়ানমার এই জায়গাটা মায়ানমারের একটা জায়গা, সেটা একটা কি হয়, এটার নাম সিতুয়ে বন্দর। এই সিতুয়ে বন্দর কারা ডেভেলপমেন্ট করছে, ভারত সরকার। এই ভারত সরকার যেটা ডেভেলপমেন্ট করছে সেটা কোথায় পর্যন্ত যাবে, এই একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটার নাম কালাদান মাল্টি পারপাস প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে ভারত সরকার কি করবে, যে সিতুয়ে বন্দর হয়ে পালেটোয়া হয়ে জরিনপুর বর্ডার ক্রসিং, এখান থেকে চলে যাবে আইজল, মিজোরামের রাজধানী আইজল, সেখানে পর্যন্ত যাবে। যদি কোনো কারণে চিকেন নেক বলতে শিলিগুড়িতে কোনো কারণে যদি দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়, সেখানে চায়না বা অন্য কোনো দেশ যদি আটকে দেয়, তাহলে নর্থ ইস্টের সঙ্গে যে যোগাযোগ যদি ঠিকঠাক থাকে, সেই জন্য ভারত সরকারের বিশাল বড় প্রজেক্ট, এই প্রজেক্টে মাধ্যমে নর্থ ইস্টের সঙ্গে যোগাযোগ করবে এবং এখনো পর্যন্ত চলছে। কিন্তু এই পরিস্থিতিতে কি হয়েছে, ভারতের অনেক সমস্যা আছে। এখানে আরাকান আর্মি দ্বারা দখল করছে। এইরকম না যে আরাকান আর্মি ভারতের রাস্তা বন্ধ করে দিয়েছে। আরাকান আর্মি চাচ্ছে যে ভারত সরকারের সঙ্গে
ভারত সরকার কোনো না কোনোভাবে তাকে হচ্ছে সহযোগিতা আছে করবে। অনেক রিপোর্টে তোমার শোনা যায় এই আরাকান আর্মিকে প্রতিহত হচ্ছে করার জন্য বাংলাদেশ সরকার তাদের হচ্ছে বিরুদ্ধে কার্য করছে। এটা আরাকান আর্মি দাবি করে। এ দাবি কতটা সত্য এ পর্যন্ত জানা যায় না, কিন্তু আরাকান আর্মি সেটা দাবি করছে। এর ফলে তারা তাদের কোনো স্টেটমেন্টে দেখা যায় যে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবশ্যই কোনো না কোনো স্ট্যান্ডের সঙ্গে নিবে, এরকম অনেক রিপোর্ট মাধ্যমে কি শোনা যায়। তো আসি এখানে দেখো এই আরাকান আর্মি যদি বলা হয় এই পুরা এরিয়াটা আরাকান আর্মি আরাকান আর্মি কি গঠিত হয়, নতুন করে তোমার একটা আর্মি গঠিত হয় কিছু তোমার ইয়ং তরুণ ছাত্রদের দ্বারা 2009 সালে গঠিত হয়। এই আরাকান আর্মি এবং যে মায়ানমার সরকারের বর্তমান যে সরকার আছে সেটাকে বলে জুন্টা সরকার, এই জুন্টা সরকারের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। 2019 সালে শুরু হয় এই বিরোধ তাদের মধ্যে, এবং 2021 সালে গিয়ে তাদের মধ্যে বিশাল বড় একটি মিটিং হয়। সেখানে এটা সমাধান করার অনেক প্রসিজার চালাচ্ছে। কিন্তু এরপরেও আরাকান অনেক রিপোর্টে শোনা যায় যে আরাকান আর্মি তাদের অনেক জায়গায় দখল করেছে। হিসাব করে দেখা যায় যে তারা আরাকান আর্মি গঠন করলো কেন, তাদের ক্ষেত্রে বলা যায় যে যদি মায়ানমার 1948 সালে স্বাধীন হয়, এই 48 সালে স্বাধীন হওয়ার পর থেকেই যে সেখানকার যে প্রদেশ আছে যেটার নাম আছে রাখাইন প্রদেশ, রাখাইন স্টেট, যদি বলা যায় যে মায়ানমারে একটা স্টেট বর্তমান যেমন ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তারপরে বিহার, ঠিক একই রকম আছে এটা কি মায়ানমারে একটা রাখাইন প্রদেশ। এই 1948 সালের পরবর্তীকালে তারা দাবি জানায় যে তাদের উপর মানবিক অত্যাচার হচ্ছিল, সঙ্গে সঙ্গে তাদের অধিকার দেওয়া হচ্ছিল না, সঙ্গে সঙ্গে এখান থেকে রেয়ার অফ দ্য রেয়ার মেটেরিয়াল রাখাইন প্রদেশ থেকে অন্যান্য প্রদেশে নিয়েও যাওয়া যায়, এবং রাখাইন প্রদেশে ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হচ্ছিল না। যখন রাখাইন প্রদেশে ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হচ্ছিল না, এই পরিস্থিতিতে তারা এবং তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছিল। এর জন্যই তারা 2009 সালে কিছু ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন দ্বারা তারা কি করে, তারা আরাকান আর্মি গঠন করে। এবং আরাকান আর্মি গঠনের পর এই একটা এলাকা নাম হচ্ছে বুতিডং, এই বুতিডং এলাকা তারা দখল করে নিয়েছে। এই বুতিডং এলাকা তারা দখল করে নিয়েছে, তাহলে বলবো আরাকান আর্মি তারা দখল করছে। এই এখানে যদি দেখা যায় তো এই এলাকা বাংলাদেশের সঙ্গে অবশ্যই সীমানা রয়েছে। কার সীমানা রয়েছে বলবো অবশ্যই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। এই যে এটা সীমানা বাংলাদেশের সঙ্গে যদি মায়ানমারের সীমানার কথা বলা হয় তাহলে টোটাল মিলে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে প্রায় 70 কিলোমিটার সীমানা রয়েছে। এই সীমানা তারা দখল করে রেখেছে কারা, তাহলে বলে আরাকান আর্মি। তারা দাবি জানায়, আরাকান আর্মি দাবি জানায় যে তারা কেবলমাত্র বুতিডং ছাড়াও প্যালেটাইন এরা দখল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে তারা দাবি জানায় যে এখানে একটা জায়গা আছে সেন্ট মার্টিন দ্বীপ, এই সেন্ট মার্টিন দ্বীপও নাকি তারা দখল করেছে। আরাকান আর্মির কি খবর, আরাকান আর্মির স্টেটমেন্টে কি শোনা যায়। পরে দেখি যে আং সান সুকি বলো মায়ানমার যে আছে মায়ানমার 1948 সালে স্বাধীনতা হওয়ার পর 1962 সালে হঠাৎ করে সরকারের কি পতন কি ঘটে যায়। এই আরাকান বলা হয় মায়ানমারে সরকারের পতনের পর সেখানে কি হয়, জুন্টা সরকার গঠিত হয়। কোন সরকার? জুন্টা সরকার গঠিত হয়, মানে সেনা দ্বারা মায়ানমার কাছে শাসন চালাতে থাকে। ইনি আং সান সুকি। আং সান সুকি যদি বলা হয় 1945 সালে তার জন্ম হয়, এবং ইনি ভারতের দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। পড়াশোনা করে যাওয়ার পর এখান থেকে তিনি মায়ানমারে যান। মায়ানমারে অনেক দিন তিনি
বিভিন্ন হচ্ছে পদে তোমার ছিলেন, মন্ত্রী পদে ছিলেন, ফরেন অ্যাফেয়ার্স তোমাকে ছিলেন, অনেক হচ্ছে পদে ছিলেন। এবং ইনি যে 1991 সালে নোবেল পিস প্রাইজ হচ্ছে পান, নোবেল পিস প্রাইজ পান। ইনি এখনো মায়ানমারের জুন্টা সরকার দ্বারা গ্রেপ্তার হয়ে রয়েছে। এনার নামে অনেক যে আং সান সুকির নামে অনেক অভিযোগ তোমার আছে, এবং তার সেই অভিযোগের ভিত্তিতে ইনি কোথায় রয়েছেন বলে জেলে বন্দী রয়েছেন। এই যে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন তার ছবি বলা হয়। তাহলে এদের অনেকগুলো ভাগ আছে, কেবলমাত্র মায়ানমারে একটি সংগঠন না। মায়ানমারে যদি বলা যায় তো সব থেকে বুদ্ধিস্ট পপুলেশন বেশি আছে। তাহলে মায়ানমারে দুটি পপুলেশন আছে, একটা বুদ্ধিস্ট আর একটা বলা হয় মুসলিম কমিউনিটি। যে মুসলিম কমিউনিটি তার নাম রোহিঙ্গা কমিউনিটি। আং সান সুকিকে যখন কি করা হয়, তাকে জেলে তোমার বন্দি করা হয়। আং সান সুকির যদি কাহিনী বলি, অল্প একটু তোমার শুনে নেই আং সান সুকির কাহিনী। আং সান সুকি 1988 সালে সেখানে আসে। আসার পর পরবর্তীকালে তিনি সরকার, পর 1990 সালে সরকার তোমাকে গঠন করেন। তিনি কিছুদিন সরকার চালাতে না চালাতে আবার তিনি তোমার বন্দী হয়ে যান। এবং 2021 সালে যখন পুরাপুরিভাবে ভোট হয় এবং ভোটে তোমার আং সান সুকি জয়লাভ করে, আর জয়লাভের পর তার সেই ভোটকে ঘোটলা বলে মনে করে যে তিনি ঘোটলা করেছেন, ঘোটলা করে তোমার জিতে দিচ্ছেন, বহুমাত্রে জিতে, তবু ঘোটলা বলে মনে করেন, এবং তাকে কি করা হয়, এনাকে তোমার জেলে বন্দি করা হয়। এর পরিপ্রেক্ষিতে এই 1921 সালের পরবর্তীকালে তারে আং সান সুকির যে নেতা, তাদের যে সমর্থন, তাদের যে সদস্য, তাদের যে সমর্থিত লোক, তারা চায় যে কোনো না কোনোভাবে আং সান সুকি আবার সরকারে আসুক। সরকারে আসার জন্য তারা কি করে, তারা বিদ্রোহ করে। আর বিদ্রোহ যখন করে তখন মায়ানমার যে জুন্তা সরকার তাদের উপরে অত্যাচার করে, তাদের জুলুম করে। আর জুলুম করার ফলেই সেখানে কি হয়, তারা বিভিন্ন দেশে, বিভিন্ন মায়ানমার বিভিন্ন দেশে পালিয়ে যায়। বিশেষ করে যদি বলা যায় ভারতে পালিয়ে এসে, বাংলাদেশে পালিয়ে এসে বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থী হিসেবে থাকে। এবং ভারতের কেবলমাত্র যে পশ্চিমবঙ্গ, আসাম, নর্থ ইস্টের রাজ্যগুলো শুধু এখানে নয়, এরা জম্মু কাশ্মীর পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবং আরাকান আর্মি এরাই চায় যে কোনো না কোনোভাবে এদের উপর যাতে এরকম অত্যাচার না করা হয়, তাদের রাজ্যে যাতে ডেভেলপমেন্ট হয়। তাদের রাজ্যে ডেভেলপমেন্ট না করে তাদের রেয়ার অফ দ্য রেয়ার মেটেরিয়াল বলতে বোঝানো হয়, যেমন সিলিকন, ব্যাটারি বানানোর যে সমস্ত লিথিয়াম, এগুলো নিয়ে গিয়ে তারা অন্য জায়গায় গিয়ে কি করছে, তারা ডেভেলপমেন্ট করছে। এরাই জন্যই কি করে, এরা এই আরাকান আর্মি বাকি এদের সহযোগিতায় TNLA এবং কোচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, এই দুইটারে কি বলা হয়, কেবলমাত্র মায়ানমারে কেবলমাত্র একটাই বিদ্রোহী সংগঠন না, এখানে একটা TNLA সংগঠন লেখা আছে, দেখো TNLA সংগঠন, একটা কোচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA, আরেকটা নাম কি KIA, TNLA, এদের সহযোগিতায় আরাকান আর্মি গঠিত হয়। আরাকান আর্মির দাবি যে তাদের উপর কোনো না কোনোভাবে মানবিক অত্যাচার করা হচ্ছে, তাদের উপর, তাদের রাজ্যে রাখাইন প্রদেশে তাদের উন্নত করা হচ্ছে না। এই পরিস্থিতিতে তারা বিদ্রোহে নামে, এবং এই বিদ্রোহের ফলে তারা অনেক জায়গায় তারা এখন দখল করে রেখেছে, এবং জুন্তা সরকারের সঙ্গে তারা লড়াই করে চলেছে। এখানে যদি দেখা যায় যে 100টা লোককে এয়ার স্ট্রাইক দ্বারা এয়ার স্ট্রাইক বাই 100
100 কিল্ড ইন এয়ার স্ট্রাইক বাই মিলিটারি জুনটা অন মায়ানমার আছে ভিলেজ। মায়ানমার ভিলেজে 100 জনকে হত্যা করেছে এয়ার স্ট্রাইক দিয়ে, এয়ার স্ট্রাইক করে। কেবলমাত্র এরকম না, অনেক রিপোর্টে তোমার জানা যায় যে 4000 জন সাধারণ জনগণকে এই জুনতা সরকার হত্যা করেছে, অনেক রিপোর্টে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে এই আরাকান আর্মিতে কেবলমাত্র যে পুরুষরাই তোমার অংশগ্রহণ করেছে তা না, রাখাইন প্রদেশে অনেক পরিবার তার মেয়েকেও এই আর্মিতে তোমার যোগদান করার তোমার সহমত তোমাকে জানায়। মেম্বার্স অফ দ্য মায়ানমার মিলিটারি মার্চ অ্যাট প্যারেড গ্রাউন্ড টু মার্ক ইন্ডিপেন্ডেন্স ডে ইন নেপিডিও। এখানে অনেক কিছু দেখা যায় যে মহিলারাও সেখানে কি নেমেছে, যুদ্ধে অংশগ্রহণ করতে চলছে। এই এলাকায় এই পরিস্থিতিতে ভারতের অনেক কিছু সমস্যা রয়েছে। ভারতের যদি সমস্যার কথা বলা যায় যে ভারতের নর্থ ইস্ট, এই নর্থ ইস্টের মধ্যে কোনো না কোনোভাবে আরাকান আর্মি হোক বা যদি বলা হয় যে জুনতা আরাকান আর্মি হোক বা জুনতা সরকারই হোক, তারা যদি কোনো না কোনোভাবে সেই জনগণের উপর প্রচুর পরিমাণে প্রেশারাইজ তৈরি করতে থাকে, এই পরিস্থিতিতে তারা মায়ানমার ছেড়ে ভারতে প্রবেশ করতে পারে। প্রচুর পরিমাণে ইলিগাল মাইগ্রেশন হতে পারে। ভারতকে এই ব্যাপারে অবশ্যই ভারত সরকার অলরেডি স্ট্যান্ড নিয়েছে। হোম মিনিস্টার কোনো না কোনো ভাবে হাই কমিশনারকে জানিয়ে দিয়েছে যে যাতে মায়ানমারের বর্ডারে ফেন্সিং লাগানো হয়। সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন আধিকারিক দুইটা মায়ানমারের আরাকান আর্মি এবং যে জুনতা সরকার দুইজনের সঙ্গে কথোপকথন করছে যে কি করে যুদ্ধ না করা যায়। এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ভারত সরকার দুইটারের সঙ্গে কথোপকথন জারি রেখেছে। কারণ কোনো কারণে আরাকান আর্মি দ্বারা যদি আরাকান দেশ গঠিত হয়, তাহলে তো সেই দেশের সঙ্গে কীভাবে সম্পর্ক রাখবে, এই সঙ্গে আধিকারিকরা কথোপকথন চলছে। কারণ সেখানে যদি বলা যায় মায়ানমারের মধ্যে একটা ভারত বিশাল বড় প্রজেক্ট চালাচ্ছে, নাম সিতুয়ে বন্দর, সেখানে যাতে কোনো রকম ক্ষতি না হয়। এবার কেবলমাত্র যদি আরাকান আর্মির সঙ্গে ভারত সরকার সম্পর্ক রাখে, তাহলে কোনো না কোনোভাবে জুনতা সরকার ভারতের উপর নারাজ হয়ে যাবে এবং জুনতা সরকার ভারতের কালাদান প্রজেক্টকে বন্ধ করে দিতে পারে বা প্রজেক্টকে নষ্ট করে দিতে পারে। এই জন্য ভারত সরকার দুইটি সংগঠনের সঙ্গে অবশ্যই সম্পর্ক করছে। সঙ্গে সঙ্গে ভারত সরকারের স্ট্যান্ড অবশ্যই আছে যাতে যুদ্ধ না হয়, শান্তি চাই। এই আরাকান আর্মি গঠনের পিছনে অবশ্যই কোনো থার্ড পার্টি গঠিত থার্ড পার্টি দ্বারা তাদের মদতপুষ্ট হচ্ছে। ভারত সরকার দেখছে যে কথোপকথনের মাধ্যমে কোনো নন স্টেট অ্যাক্টর বলতে বোঝানো হয় সরকার ছাড়াও বাকি অন্যান্য যে গ্রুপ আছে তাদের কথা বলছে যে কি করে এই বিদ্রোহকে সামলানো যায়। ভারত এখানে শ্রীকৃষ্ণের ভূমিকা নিচ্ছে। আজকালকার দিনে যদি দেখা যায় ভারত সরকার বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত যুদ্ধকে বন্ধ করার প্রয়াস চালাচ্ছে। শ্রীকৃষ্ণের ভূমিকা এখানে ভারত সরকার নিচ্ছে। যদি কোনো কারণে এরকম স্টেপ না নেয়, তাহলে ভারতের নর্থ ইস্টের মধ্যে প্রচুর পরিমাণে প্রবলেম দেখা দিবে। যেমন আরাকান আর্মি তাদের ফান্ড অর্থ জুটানোর জন্য ড্রাগ এক দেশ থেকে আরেক দেশে পাচার চালাচ্ছে। সঙ্গে সঙ্গে নর্থ ইস্টে যদি কোনো কারণে এরকম গোলমাল দেখা যায়, নর্থ ইস্টে তারা হাতিয়ার সাপ্লাই দিয়ে সেখানে একটি নাগা আন্দোলন তীব্র হতে পারে। সেই দিকে ভারত সরকার অবশ্যই খবর নিচ্ছে। ভারত সরকার অনেক বিষয় এখনো যোগাযোগ রাখছে যাতে কোনো রকমে ভারতে যদি কোনো কারণে আরাকান আর্মি দ্বারা দেশ গঠিত হয় অথবা
এক জায়গায় তোমার থাকে যে আরাকান আর্মি পরাস্ত হয়, সেই বিষয়ে তোমার ভারত সরকার খুঁটি নাড়িয়ে তো দেখছে যে কোনটা করলে সব থেকে ভালো হয়। সঙ্গে সঙ্গে আমার তো এরকম স্ট্যান্ড মনে হয় যে এই সমস্ত বিষয়গুলি ইউএন এর তোমার কাছে যাওয়া দরকার, যে কি করে তোমার এই বিষয়গুলি তোমার সলভ তোমাকে রাখা যায়, সলভ করা যায়, যাতে কোনো রকমের যুদ্ধ না হয়, শান্তি বজায় থাকে। তো এবার বলা হয় ভারতের একটি তোমার জায়গা আছে, এটা আছে কোকো আইল্যান্ড। এই কোকো আইল্যান্ড 1948 সালে জওহরলাল নেহরু মায়ানমারকে তোমার দান করে দেয়। মায়ানমার আবার এখানে কি করছে, চীনকে তোমার ভাড়া দিয়ে দিয়েছে। চীন এখানে এসে বিশাল বড় রেডিও সেন্টার তৈরি করছে ভারতের উপর। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মাত্র 88 কিলোমিটার দৈর্ঘ্য, এখানে নজর রাখছে। এখানে শ্রীলঙ্কার উপর নজর রাখছে। এদিকে ভারতের বিভিন্ন বিশাখাপত্তনম নাম শোনা আছে, সেখানে তোমার নজর রাখছে। চেন্নাই বন্দরে নজর রাখছে। চারদিকে নজরদারি চালাচ্ছে তোমার চীন। ভারতকে চারদিকে কোণঠাসা করে দিচ্ছে। এই কোণঠাসা পরিস্থিতিতে ভারত কিভাবে নিজেকে রক্ষা করবে, ভারত কিভাবে এমন স্টেপ নিবে যে গোটা বিশ্বের মধ্যে ভারত নাম্বার 1-এ উঁচু স্থানে থাকে। ভারতের চিন্তা রয়ে যাচ্ছে। চারদিকে ভারতকে ঘিরে নিচ্ছে। চীনের একটা স্ট্রিং অফ পেয়ার্স পলিসি, সেখানে চারদিকে শ্রীলঙ্কায় দখল করা শেষ। মায়ানমার মালদ্বীপে সরকার পতন ঘটিয়ে দিয়েছে, মুইজু সরকার। আজকে যদি দেখা যায় মায়ানমারে সরকারকে চীন যে আছে, চীন মায়ানমারের জুন্তা সরকার এবং আরাকান আর্মি দুইটার মধ্যে একই টেবিলে বসিয়ে তাদের মধ্যে আলোচনা চালাচ্ছে যে কি করে যুদ্ধ বন্ধ করা যায়। কারণ সেখানে একটি প্রজেক্ট আছে, বিশাল বড় প্রজেক্ট আছে। সেই প্রজেক্টের নাম চায়না মায়ানমার ইকোনমিক করিডোর। যেমন সিপিইসি পাকিস্তানের সঙ্গে সিপিইসি সড়ক রয়েছে, সেখানেও বিশাল বড় একটা প্রজেক্ট রয়েছে। কার মধ্যে? মায়ানমার আছে চীনের মধ্যে। সেটা যাতে কোনো রকমের বন্ধ না হয়। ঠিক একই রকমভাবে এখানে যদি করা হয় যে সিতোয়ে বন্দর যেখানে অবস্থিত, এই সিতোয়ে বন্দরের দক্ষিণ দিকে এরকম একটা প্রজেক্ট আছে, যেটার নাম হচ্ছে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর। এখানের মাধ্যমে কি করছে চায়না, তাদের বস্তু পণ্য সামগ্রী বঙ্গোপসাগরে নিয়ে এসছে। তো ভারত সরকার অনেক চিন্তার মধ্যে রয়েছে যে এই পরিস্থিতিতে কি করা থেকে যায়। এই পরিস্থিতিতে কোকো আইল্যান্ডকে দিয়েছে ভারত সরকারকে কোনো না কোনোভাবে। এরকম স্ট্যান্ড কি নিচ্ছে যে যদি আরাকান আর্মি ভারতকে মদত না করে, ভারতের এদিকে হামলা চালিয়ে দেয়, তাহলে বলা দরকার ভারত সরকারেরও। ভারত সরকার বলবে যে আমাদের কোকো আইল্যান্ড আমাদের যেটা দান করা হয়েছে সেটা আমাদের ফিরিয়ে দাও। এরকম অনেক চিন্তা ভাবনা, অনেক রিপোর্টে তোমাকে জানা যাচ্ছে। তো এই পরিস্থিতিতে একটা বলেছিলাম সেন্ট মার্টিনে দ্বীপ, মায়ানমারে একটা জায়গা আছে সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিনে দ্বীপে নাকি আরাকান আর্মি দখল করে নিয়েছে। আরাকান আর্মির বক্তব্য শোনা যায়। তোমরা কি চাও এই পরিস্থিতিতে যে মায়ানমারের নতুন মায়ানমারের রাখাইন প্রদেশে যে নতুন দেশ গঠিত হলে সেখানে কি হবে? রাখাইন প্রদেশে নতুন দেশ যদি গঠিত হয় তাহলে ভারতের উপর কি প্রভাব পড়বে, ভারতের কি করা দরকার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।